Krishna
বাদাম হয়েছে এই সেই কোটালীপাড়া
যে কোটালী পাড়ায় বিজ্ঞ বিজ্ঞ কবিয়াল জন্মগ্রহণ করেছেন। আপনারা কোটালী পাড়ার সন্তান হিসাবে গর্ব নাও করতে পারেন, কিন্তু আমরা দেশ বিদেশে যখন শুনতে পাই কোটালী পাড়ার লোক তখন বড় ভক্তি করে। কারণ এই কোটালী পাড়াই ছোট রাজেন সরকার, কবি কালিদাস সরকার মহাশয়, স্বপন জেঠু আছেন, আপনাদের স্নেহের নরোত্তম আছেন, বড় ঢুলি নগেন বাবু আছেন। অত্যন্ত সুন্দর আপনাদের এই এলাকা। আর শেখ হাসিনা এখানে কি এমপি মহোদয়, এখানে খুব সুন্দর এলাকা। তাহলে আজকের বিষয়বস্তু আমাদের দুটো পক্ষ, রামায়ণ ভাগবত ধর্ম বিজ্ঞান। আমাদের টপ্পা হয়ে গেছে, আপনারা জানেন, কবিগান তো শুনতেছেন। এখন সরকাররা প্রায় টপ্পা করেন না। টপ্পার ভিতর যে রস কি বাবা, একটা আলাদা রস পাইছেন না। এখন আমি বসে বললেও আর অসুবিধা নেই, আমার প্রশ্ন করা হয়ে গেছে। তো যেখানে যাবেন সবার চরণে আমার প্রার্থনা করবেন, সরকার মশাই আপনারা যে পাল্লা করেন আমাদের ক্ষতি নাই, কিন্তু টপ্পার ভিতর দিয়ে একটু পাল্লাটা করবেন। আগে ভোরবেলা গান হতো না বাবা, ভোর গোষ্ঠ হতো, ডাক হতো, মানসি হতো, সবই সংবাদ হতো, তার অ্যান্সার হতো, কবি হতো, তার অ্যান্সার হতো। এটা আপনাদের শিক্ষণীয় যদি আমি বলি তা আমার ব্যাধি হবে, কারণ এটা কোটালী পাড়া, সবাই আপনার বিজ্ঞ শ্রোতা আছে। তাই সবার চরণে প্রণাম জানিয়ে আমার পাল্লা আমি শুরু করছি। আমার আজকে পক্ষ রামায়ণ এবং বিজ্ঞান, বিপক্ষের কবিয়ালের পক্ষ ভাগবত এবং ধর্ম। তো আমার পাল্লা শুরু করার আগে আমি রাধা গোবিন্দের নামে একটা হরিধ্বনি দিয়ে আমার পাল্লা শুরু করতে চাই। তবে আজকে আমি রাধা গোবিন্দের নামে ধ্বনি দেবো না, আমার যিনি ইষ্ট দেবতা রাম সীতা, আমি তার নামে জয়ধ্বনি দিয়ে আমার পাল্লা শুরু করতে চাই। জয় জয় রাম সীতা, এখনো কবিগান হতে হলে, কবির আসর হতে হলে পাগল বিজয় বাবুর একটা গান না হলে কখনো কবির আসর বলা যায় না। এক পিয়ার মাল ঝুড় যত বেশি হবে এত দম দেয়। এখনো বিজয় সরকার তোমার বাইরে তো ভালো যাইতে পারে। বিজয় বাবুর শিষ্য যারা হয়েছেন তারা তার চরণ ধুলি পেয়েছেন। আমি হালদাবাড়ি কখনো আসি, আমার প্রথম এখানে আসা, প্রথম কবিগানের ভাষা। যদি আমি এখানে এসে কারো কাছে 1 লক্ষ টাকা হাবলা চাই, কেউ কি দিবেন? না। কে দিবেন? যার সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়েছে সে কিন্তু দিবেন। শুধু 1 লক্ষ নয়, 1 কোটি টাকাও দিতে আপনি পিছু পাবেন। তাই বিজয় সরকার ভগবানকে উদ্দেশ্য করে বললেন, দরদি যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে, যেদিন আমি ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবো, শুধু আমাকে না, এই জগতে যারা আছে বিশ্ববাসীকে তুমি হাত ধরে পার করে দিও। কতটা ভালোবাসা তার প্রতি, তাকে বলছে তুমি ভব নদী পার করে দিও। তাই সেই পাগলের একখানি গান দিয়ে আমি আমার পাল্লা শুরু করছি। আর ওরে আমার জীবন জীবন নদীর নয়া, ওরে আমার
হয়েছে ভরে ধরনীর ধুলে বাবা খেলা করে বেলা গেছে দয়াল তোমাকে ধুলে ওরে এবার দিনের শেষে নদীর কূলে দিনের শেষে নদীর কূলে রয়েছিলাম আর সোনা তহবিল লইয়া আমি করেছি কারবার এখন জমা শূন্য খরচ বেশি দয়া হয়েছে বন্ধ। আচ্ছা বাবা, বর্তমান যে করোনার চাপ, এই করোনা কিন্তু মন্দ না, জগৎকে শিক্ষা দিতে এলো করোনা। এখন ভণ্ড বসের অভাব নাই, আমার মতো পেট মোটা হলেই দীক্ষা দিতে পারলেই হয়। বছরে খোরাক পেটি আসছে আপনাদের এখানে, আমার বাড়ি তো মাদারীপুর, ওখানে পাওয়া যায় বিরাট বিরাট গোসাই, পেট মোটা হলেই দীক্ষা নেয়। এখন করোনার ভ্যাকসিন যেটা হবে বেরোবে, তাই তো বেরিয়ে এখনো বেরিয়ে পারেনি, অর্থাৎ 2020 আসলেই বিষ। এই বিষটা গেলে কাজ হবে কিনা জানি না। কি বলছেন মোবাইল ফোনে ফোন দিলে কি বলে বাবা, কি নিয়ে বেরোবেন তো? চরণধুলি নেওয়া যাবে না, হাতে হাত দেওয়া যাবে না, বুকে বুক দেওয়া যাবে না। বুঝতে পারছেন কতগুলো সমস্যায় পড়েছি? এখন আর ভক্ত সঙ্গ আমরা করতে পারবো না। কেন পারবো না? কারণ ভক্তের সঙ্গের মধ্যেই তো অসৎ সঙ্গ ছিল, তার জন্য এগুলো বন্ধ করে দিয়েছে। বন্ধ করা উচিত, এখনো শিক্ষা হোক। তাই কবি বলছেন করোনা মন্দ না, জগৎকে শিক্ষা দিতে এলো করোনা, এখনো সাবধান হওয়া দরকার। আচ্ছা বাবা, প্রত্যেক মানুষ আমরা যারা আছি, হিন্দুর জন্য 16 আনা, মুসলমান থেকে 1 আনা কম দিয়েছে বলে তার জন্য 16 আনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, আমরা সবাই এক নামে তারে চিনি, গরিব বর্ণনা, যার নাম শেখ হাসিনা। মালিক জানতেন তিনি প্রধানমন্ত্রী হবেন, আমি তো জানতাম। ওনাকে কি 1 আনা বেশি দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। আমি অপূর্ব সরকার, আমাকে 1 আনা কম বা বেশি দেওয়া হয়নি, আমার জন্য 16 আনা। যে মানুষের জুতো সেলাই করে তার জন্য 16 আনা, 1 আনা কম আছে তার জন্য 16 আনা। যে মানুষের পায়খানা পরিষ্কার করে নিষ্ঠা, তার জন্য 16 আনা। প্রত্যেকের হাতে 16 আনা দিয়েছিলেন। 16 আনা দিয়ে ব্যথার সুরে ভগবান বলেছিলেন, ভক্তরে আমার কথা ভেবি এই 16 আনা নিয়ে তুই মরতে যাবি। আমি বললাম আমি গিয়ে কি করবো দয়া? আচ্ছা সবার তো মনে আছে, আমাদের সবার পুরনো কথা আমরা ভুলে গেছি। কেন ভুলেছি? মায়ার জগতে এসে বলেছি। আচ্ছা আমরা সবাই তো উর্ধপদে হেডমন্ডে ছিলাম, মাতৃগর্ভে, কিন্তু সাধক ওগুলো ভোলে না, তাই তো সাধক পয়সা পড়ে না। উর্ধপদে যখন আমি হেডমন্ডে ছিলাম, আমার দয়াল এসে বলে, কে বলে 9 মাসে, কে বলে 10 মাসে, এসে দাঁড়িয়ে বলে, বাবা এবার তোকে জগতে যেতে হবে। আমি ব্যথার সুরে ডাক দিয়ে বললাম, আমি জগতে যাবো না। উনি বললেন, কেন যাবি না? আমি চোখের জল ছেড়ে বললাম, মালিক ওই জগতে গেলে যদি তোমার নাম আমি ভুলে যাই, আমি উনি বলছে, ওরে ভুলবি না, শোনে যা, তুই জগতে যখন যাবি তোর নারীর সঙ্গে আরেকটা নারীর সম্পর্ক পাবি, ও তোর মা। ওই মায়ের চরণ যুগল সেবা করলে ওই মায়ের ভিতরে আমি রাধা কৃষ্ণ যুগলে তোকে দেখা দেবো। আমি বললাম, দরদি কত মা সন্তান জন্ম দেওয়ার সময় হসপিটালে ঘরে মারা যায় না? তাহলে আমি তোমাকে কোথায় পাবো? আমি যুদ্ধ করছি ভগবানের সঙ্গে, শুধু আমি না, আমি সবাই যুদ্ধ করেছিলাম। আমার দরদি বললেন, আরেকজন আপন তোর বান্ধব আছে, আমার কথা নেবা, সে তোর বাবা। ওই যদি মা মারা যায়, যদি বাবা থাকে, আমরা মা বাবাকে ভক্তি করি না, কিন্তু
মা বাবার উপর দিয়ে আর ভগবান হয় না, হয় বাবা। আমি কথাটা আপনারা আমার বেয়াদবি মাফ করবেন, আমি যদি অন্যায় করে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অপূর্ব হয়ে বলছি, আমার বাবা খুব অসুস্থ, আমার বাবার ক্যান্সার হয়েছে। তো আমার বাবা এখনো ফোন দেয়, এই একটু আগে ফোন দিছে, বাবা তুমি আসরে যাবা? হ্যাঁ বাবা। মা ফোন দেয়, আসরে যাবা? হ্যাঁ। তুমি আশীর্বাদ করো। বাবার জন্য কাঁদি, বাবা যেদিন মারা যাবে আমার কেউ আর বলবে না আছে বাবা তুই কেমন আছিস। আমি আপনার বাবাকে, আপনার মাকে আপনি দোকান থেকে 5 টাকার একটা মিষ্টি নিয়ে যান তো, খাবে? আর দয়াল কখন খাবে আমি জানি না, কিন্তু আমার জ্যান্ত দেবী তো ঘরে আছে। এটা আমার কথা না, ভগবান বলছেন। বলছেন তোর ওই বাবার চরণ ধৌত জল সেবা করলে বাবার ভিতরে আমি যুগল রূপে দেখা দেবো। আমি বলছি যদি আমার মা বাবা সবাই হারিয়ে যায়, আমি যদি এতিম হয়ে যাই, তাহলে তো বাকি কোথায় পাবো? উনি বলছে ওরে আর একজন বান্ধব আছে, সে তোর গুরু, একজন সৎ গুরু ধরে যদি দীক্ষা নিতে পারিস সেই চলাচলে, ওই গুরুর ভিতরে তুই আমাকে দেখতে পাবি। আচ্ছা 4টা দেশ তো স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি স্থূলের ঘরে আমি পরে বলতেছি। তো যখন নদীর সঙ্গে বললাম আমি সদ্গুরু কোথায় পাবো, অসতের বাজার। বাবা তোমার কাছে প্রশ্ন, আচ্ছা বাবা এই আসলে যারা কবিগান শুনতে আসছেন, যদি সদ্গুরু আপনাদের চিনিয়ে যায় ওই সরকার মশাই, তাহলে রাত্রি যখন ভোর হবে আপনারা সকালে বেরিয়ে পড়বেন না যে সদ্গুরু কোথায় আছে, ওর চেহারা কেমন, ওকে দেখতে কেমন হয়, এটা আপনারা জানতে পারলে আপনাদের কাজ নাও আমার হবে, আমার ঢুলি টাকার কাজ হবে, আমাদের দোহার পত্রদের হবে। তাই তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট প্রশ্ন। বাবা এই কলির যুগে অসতের বাজার সদ্গুরু কোথায় পাবো, কি জানা দরকার? একটু নতুন করে আজকে আলোচনা করতে চাই। আমার ভাগবত পাল্লা আপনারা শুনেছেন, ওই যার যেরকম পাত্র সেরকমই তো তার ক্ষেত্র। একই কবিয়ালা এক পাল্লা করবে, আর একজন করলে দেখবেন উল্টো হয়ে গেছে। তার একটা ব্যক্তিগত একটা ভাব আছে, ব্যক্তিত্ব। তো আমি বললাম গুরু যদি হারিয়ে যায়, উনি বললেন যদি গুরু হারিয়ে যায় তাহলে অলিতরে কথায় আবার কথা দিবি। সারা পৃথিবীতে কত ফুল ফল, কত বৃক্ষরাজি আছে, ওই গাছের একটা ফুল গোবিন্দায় নাও বলে যদি আমার স্মরণে দিতে পারি, ওই ফুলের উপর দাঁড়িয়ে আমি তোর মনোবাসনা করব। আমি বললাম যদি হে দীনবন্ধু যদি গাছে ফুল না ফোটে, উনি বললেন গাছে যদি ফুল না ফোটে গাছের একটা পাতা দিয়ে আমাকে ডাকবি, পাতা পত্র, ওই পাতার উপর দাঁড়িয়ে আমি তোকে দেখা দেবো। দেখছেন কত বড়, তার জন্য তোকে দীনবন্ধু বলা হয়। আমি বললাম যদি গাছের পাতা না থাকে, উনি বললেন গাছের একটা ডাল দিয়ে আমাকে দেখছেন। আমি বললাম ধরনি যদি জগৎটা মরুভূমি হয়ে যায়, সারা পৃথিবীতে যদি কোনো জায়গায় বৃক্ষ না থাকে, তাহলে আমি তোমাকে কোথায় পাবো? উনি কথার সুরে বলল ভক্তরে, সারা জগৎটা যদি মরুভূমি হয়ে যায়, তোর এই দেহটা কোনোদিন মরুভূমি হবে না। তোকে দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে দুটা চোখের জল যদি আমার নামে দিতে পারিস, ওই চোখের জলের ভিতরে দাঁড়িয়ে আমি রাধা কৃষ্ণ যুগলে দেখা দিয়ে কথা ভুলে গেছি। সাধুরা কথা বলে না, তাই কবি তার বল দিলেন। আর ষোলোয়ানা তহবিল লইয়া আমি করেছি কারবার, এখন জমা শূন্য খরচ বেশি দয়াল হয়েছে বারবার। ওরে এবার হিসাব কিছু নাহি সারবার, হিসাব কিছু নাহি সারবার, দেখেছি আর সাথী যারা গেছে তারা
আমার মা কি আমার সাথী? কথা বলে। আমার যে মা আমাকে 10 মাস 10 দিন তার জঠরে রেখেছিল, উনি কি আমার সাথী? আচ্ছা, যদি আমার মা আমার সাথী হতো, মা যখন মারা যায় সন্তানকে কখনো বলে যায় বাবা আমি অমুক জায়গায় গিয়ে বাড়ি ঘর করবো? বলে কি? তাহলে মা তোমার আপন। বাবা যখন মারা গেল বাবাও তো বলে গেল না বাবা আমি অমুক জায়গায় অমুক রাজ্যে বাড়ি ঘর করবো। তাহলে বাবা আমার আপন না, মা আমার আপন না, আমার সন্তান আমার আপন? যে সন্তানকে আপনি সব কিছু দান করেছেন, সন্তানকে একটু কম দিয়ে দেখেন তো বলবে বুড়ো তুমি বোঝো না। আর বৌমার কথা বাদ দিলাম, তো ঘরের ভাই আর নিজের ঘরের বউ যাকে দেখলে যাকে প্রেমের ঢেউ, ওই বউ যদি একবার বলিয়ে বসে যে ও আমার স্বামী তুমি তো নামি দামি আমার কথা নেবা, গতকাল স্বর্ণকারের দোকানে গিয়ে আমার এই কানে 1 কেজি ওজনের একখান দুল দেবা, আর এই কানে 1 কেজি ওজনের একখান সোনার দুল দেবা। হ্যাঁ, না পারলেও তো 2-1 লাভ দেবে। কি কর বধূ? আরে কার সিরিয়ালি পা ভাই গেল। আমি বলছি সংসার এত বউকে দিলেন, ওই একটু কম করলে বউকে আপনাদের ফিরে তাকাবে? তাহলে কেউ আমার সাথী না। আমার সাথীকে আমি তাদের সঙ্গে করে নিয়ে আসছিলাম, এরা আমার সাথী। আমার মাথা ভর্তি চুল ছিল, চুলগুলো আস্তে আস্তে পেকে গেল, শুধু পাকলো না ঝরে পড়ে গেল। আমার হাতে যে শক্তি ছিল বাবা এখন কি আছে? এই যে বাবু কথা শুনতে পাচ্ছেন না, আমাকে বলছে আমি একটু কানে কম শুনি। এই বাবু তো আমার চাইতে যুবক ছিলেন তাই না? উনিও তো পুলিশ ছিলেন, আপনারা সবাই ছিলেন। সব সাথীগুলো হারিয়ে গেছে। আমার যাবে আপনার যাবে তার যাবে সবার সাথী আস্তে আস্তে লোক। যে হাত দিয়ে আপনি এখন ধান তুলতে পারতেন এখন 5 কিলো চালও তুলতে পারছেন না। যে পাকে আপনি এত ভালোবাসতেন ওই পা ডাক দিয়ে বলবে বন্ধুরে ও বন্ধু আমি তোমাকে আর বইতে পারছি না, আমাকে ছেড়ে দাও। সাথী আমাকে ছেড়ে চলে গেল। তাই কবি বললেন আর সাথী যারা গেছে তারা বাবা ফেলিয়া আমায়, আর এখন শুধু আছি দয়াল আমি তোমার ভরসা। ওরে এবার বলে এই অভাগায় বিজয় বলে আমি আছি এ ভবের পুরে, কবে এসে নামি বন্ধু তুমি নিবে যে তুলে। পাগল বিজয় বলে আমি আছি এ ভবের পুরে, কবে এসে নামি নিবে যে তুলে। ও তোমার পারে জয় জয় রামচন্দ্র। তোমার কাছে প্রার্থনা জানাই শেষের দিনে যেন তোমার আতুল চরণ পাই। রামচন্দ্র সীতা হনুমান কথা করে হনুমান আমার কথা নাও, শেষের দিন এলে পরে বলি আমি তোমার ধরে কৃপা করে আশ্রয় দিয়ে অভাগারে বলি তোমার ঠাই শেষের দিনে আমাকে না জগৎবাসীকে রামচন্দ্র সীতা তোমার পার করা চাই। যাক যাক মনোতত্ত্ব করে শেষ, মূল বক্তব্যে করিব প্রবেশ। সুধী সমাবেশ আছেন যে কয়জন, কাছে কিংবা আছেন দূরে, সর্বাগ্রে দাঁড়িয়ে আসরে প্রতিটা ভক্তের আতুল চরণে প্রার্থনা জানাই। প্রণাম করলাম দান, আশীর্বাদ না করলে হবে না কবি গান। আশীর্বাদ যেরকম করবে ভাই ততটা গান গাইব জানাই, আশীর্বাদ না করলে কিন্তু গান করার ক্ষমতা। পরে প্রণাম জানাই আমি রাধা গোবিন্দের পায়ে, এখানে রাস হয়
তাই রাধা গোবিন্দ আমার কথা হ্যাঁ, ফোন দিয়ে কাউকে না, সামনে যাবো না। মালিক যে পারে হ্যাঁ দিয়েছিলাম। পরে পুনঃ জানাই আমি আমার গুরুর পাই গুরু কথা নিও শেষের দিন এলে পরে জানাই তোমার ঘরে তোমার চরণ যুগল আমাকে একটু আশীর্বাদ পরিবাস হয়। পরে পুনঃ জানাই আমি আমার মাতা পিতা জন্ম না দিলে ওনাকে দিয়ে ওটা লেগে পাঠানোর কথা ছোড়ো তো আনে না ওনাকে তো কথা ছোড়ো এই রইল আমার আত্মনিবেদন মাতা পিতা করলে আশীর্বাদ পুত্র কখনো পড়ে না বাপ পায় কৃষ্ণের প্রেম ও প্রসাদ এই জন্য বন্দন করি আমার মাতা পিতার রাতুল চরণ। হে মাতা পিতা তোমরা নেবে আমার কথা নিও কবি গান গাবো অন্তরে আছে ভাবো আমার হৃদ মন্দিরে আসিয়া মা বাবা তোমার গান আজকে তোমরা পরে পুনঃ জানাই আমি বিজয় রশি পরাধি পাই দেশকে তাক রাখবে বুঝছস গান শেষ হয়ে গেছে কি করবি এই বিজয় রশি পরাধি তোমরা তো কবি কাব্যের আদি আমি বলি নিরবধি কথা নাও একটু কবি গান গাবো হৃদ মন্দিরে আসিয়া তোমাদের তিনজনের গান তোমরাই গেয়ে আমি সমাতলে করি প্রকাশ রানীর সরকার বলা দরকার আর ছিল কালিদাস। কবি কালিদাস সরকার ছিলেন রানীর সরকার যিনি অন্যান্য তো ভালো কবি আমরা এটা জানি ওনার যিনি আশীর্বাদ করে দান যাতে গাইতে পারি কবি গান যাক এবার দ্বারা বলবো না এই পথে চলবো না কাব্যের ধারা তুলে কিছু বলতে চাই। আমার বিপক্ষের কবি আছেন যিনি রসের রসিকলাল সরকারের ছেলে সবাতে জানাই বলে উনি মণিশঙ্কর সরকার তিনি ওনার কাছে ইদানি ওনাকে ব্যাস গোসাই করে বলে আমি আপনার দিগকে ধারে আমি বাল্মীকের শিষ্য ঋষি ভরদ্বাজ হয়ে কয়েকখানা প্রশ্ন দেব অন্তরে আছে ভাবো প্রশ্ন দিয়ে সঠিক অ্যান্সারই পাবো যদি জবাব দেওয়ার ক্ষমতা থাকে কি করে এটা তো অরিজিনাল না নকলি আমিও নকল আস্তে করে থামান আচ্ছা ওরে থামাই দেন ওদিক কিন্তু লক্ষ্য গেলে কবিগান হবে না ওরে অফ করে দেন সবার মন কিন্তু ছুটে গেছে ওদিকে কেউ কেউ চাই কবিগান গাওয়া কিন্তু দায় যদি তার কাছে যায় এতো কবি গানে গাইতে হয় মিল দিয়ে জানাই কইয়ে কবি গান রাখতে হয় মিল এতো কবি কাব্যে বোঝানো মুশকিল আর মিল না থাকলে খাতে কি কবি গানে মিল দরকার সরকার মিল না হলে পরে বলি আপনাদের ধারে কবি গান হয় না কখনো এইজন্য লক্ষ্য করবেন দিয়ে ধারা শ্রোতা মণ্ডলী আছে যারা আশীর্বাদের ধারা যদি করেন পরিশ্রম আশীর্বাদ তো কবি গানে কি উঠে না কবি গান হবে কীর্তন সমস্যা যাক এবার আমি রামায়ণের পক্ষ ধরে বলি আমি আপনার দিগকে ধরে বিপক্ষের কবি আলকে ভাগবতের ভিতরে দাঁড়াইয়ে ব্যাসদেব করে কয়েকখানা প্রশ্ন দেব। আচ্ছা আমার রামায়ণ কেমন হয় সংসার ক্ষেত্র রামায়ণ যারে কয় অর্থাৎ রামচন্দ্র ছিলেন তিনি পিতৃ আজ্ঞা পালনের জন্য কত বছর ছিল বলে 14 বছর ছিল বলে এটি সাধারণ জনগণে জানে দেখেন পিতার একটা কথা রাখার জন্য 14 বছর বনবাস নিছে আর ওনার যে গুরুদেব মানে এই যাও বাবা রাগ করেন না রাধা কৃষ্ণ তোমার প্রণাম আর আমার কৃষ্ণ কি করছে জানেন একজন কৃষ্ণ তো না কি বাবা কৃষ্ণ কি একজন রাধা কি একজন তো আমি বলছি আমার কৃষ্ণ কি করছে মানে ওনার কৃষ্ণ আমার রামচন্দ্র কি করেছে পিতার একটা কথা রাখার জন্য 14 বছর বনবাস নিয়েছে আর ওনার কৃষ্ণ কি করছে মা বাবারে খাতি দেয় নাই দেশে পরে গেছিল বলেন তো বৃন্দাবনে যে লীলা করছে কাদের সাথে তাকোটা পরে পরে কবানি আগে জবাব দিয়ে নিই তা আমি দিলাম পরিচয় দুজনের পক্ষ কিন্তু দুদিকের হয়। আচ্ছা এই আসরে আছেন যারা আমার রামায়ণের ভিতরে আছেন তারা অর্থাৎ সংসার ধর্মগ্রন্থ রামায়ণ হয় তো তোমার কাছে প্রথম প্রশ্ন খালি সমাতলে ধর্ম টানি জবাব দেবে ইরানি বাবা জীবন আমার কথা নাও রামায়ণ থাকতে ভাগবত লিখলে কেন তোমাকে আমি করি প্রকাশী এই রামায়ণ হতে ভাগবতে কি দিয়েছো বেশি বেশি কোনটুক তোমার জবাবে ভরবে বুক আমার কথা নাও হবে সুখে সুখ অন্তরে দেখলাম ভাবিয়া জবাব না দিলে কিন্তু ছাড়াছাড়ি নাই জানাইলাম তোমার সবাই দাঁড়াইয়া ভালো ভালো অর্থাৎ রামায়ণ হতে ভাগবতে বেশি কি দিলে ওই বেশি কি অটুক পরের ওর সাথে প্রেম করবে অটুক বেশি নাকি আমি জানতে চাই রাগ করবে না কোনো জন কারণ পাল্লা তো পাল্লা নিয়ে জুতোর বাড়ি খালি যাত্রা করে দেওয়া দেখলেন ডাকে অভিনয় করে জুতোর বাড়ি খালি যেদিন জুতোর বাড়ি খাবে ওদিন ওর সার্থক অভিনয় হবে আমার পাল্লা আমি নিয়ে যাবো যা আছে কপালে ছেড়ে কাটাবো বলে আজকে কোষার একদিন কি কোষার একদিন আমার কিন্তু একদিনও না প্রথম প্রশ্ন হয়ে গেছে এবার 2 নম্বর প্রশ্ন দেওয়ার ইচ্ছা আছে তুমি আমার কথা নিও তোমার কৃষ্ণ ছিলেন যিনি মহাভারতে দাঁড়িয়ে তিনি অন্যায় যুদ্ধ করেছিলেন কিনা বলেন অর্জুন যুদ্ধ করবে না আর ওনার কৃষ্ণ যুদ্ধ না করে ছাড়বে আমি কি মিথ্যা কথা বলছি গীতার কি লিখেছেন
উনি যুদ্ধ করবেন না, উনি বলছে আমি যুদ্ধ করতে চাই না। মিথ্যা কথা বলছি আমি, গীতা নেই, আমি নগদ দেখাবো। উনি যুদ্ধ করবেন না, ওইটা না করাই ছাড়বে না। যার যেরকম ভাব, অসুরি ভাব থাকলে সে তো অসুরি ভাব দেখাবে। আমি জানি না বাবা, ভুল অতি করে মাফ করে দেবো। বলো মানে সরল মানুষ তো, বিশ্বাস করেন আমার মনটা একদম সরল, আমি সোজা মানুষ, জিলেপির মতো সোজা, বিশ্বাস করেন কোনো ফেস গোস নাই, শুধু আড়াইটা ফেস আছে। আজকে ফেসে ফেসে ফেস দিয়ে যাবো। তাহলে আমার তোমার কাছে বললাম, তুমি আমার কথা নিও। এই মহাভারতে তুমি কৃষ্ণকে দিয়ে যুদ্ধ করাইছো কেন? আচ্ছা এখানে কবি গান দিয়েছেন আপনারা তো। আচ্ছা আমরা এক এক সরকার অপূর্ব বলছি, এক এক ঘরে খাচ্ছি। এই আমার ঢুলি কাকা, মোবাইল সাইডে বাদ দাও, এই ঢুলি কাকা আর এই লোকটা এই ঘরে খাইছে, আমি আর এই লোকটা খাইছি ওই ঘরে, বাবু গেছে পাশের ঘরে। তাহলে যে যা খাতি দেবে তাই তো খাবো। কে খাবো? মালিক কষ্ট দিলি কষ্ট খাবো, শাক ভাত দিলি শাক ভাত খাবো। মালিক যা দেবে তাই খাবো। বাড়ির তারপর আতা খুলতে নিয়ে আসিবে। তদ্রূপ তুমি শাস্ত্র লিখেছো, কথা দিও যুক্তি দিয়ে গান গাবা। যুক্তি ছাড়া গান গালি কিন্তু আজকে ছাড়বো না তোমাদের। আজকে কার পাল্লার কষ্ট ঠিক পাও নাই। তাহলে মায়েরা যা রান্না করবে আমরা তাই খাবো, বাইরে কিন্তু খাওয়ার অধিকার নাই, কারণ কিছু নিয়ে আসি নাই। তদ্রূপ তুমি লিখছো ভাগবত, তুমি কৃষ্ণকে যেভাবে সাজাইছো এটা সেইভাবে সাজছে, ওর তো দোষ নাই, দোষ তো সব তোমার। তুমি লেখেই সর্বনাশ করছো। ভাগবত মানুষ পূজা করতে, এখন তোমার তাহলে পুজো করে কিনা জানি না। আমি জানতে চাই যুদ্ধ করালে কেন বাজেন? আমার কথা মানো, দয়া করে দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার আনো। আমার কথা নেবা, বাপের পেটার মতো অ্যান্সার দিয়ে যাবা। প্রশ্ন হয়েছে কয় খান? 2 খান। সবাতে দিয়ে জানাই মনোপ্রাণ, শুনতে আসছেন কবি গান। আসলে বসবেন ভাই, এখানে শুনছি করোনা নাই। বাহ দারুণ জায়গা, কোটালি ভাড়া করোনা নাই, এই জন্য একটা প্রণাম সবার জন্য। বাহ জায়গা পরিষ্কার হবে না কেন? পরিষ্কার মন থাকলেই পরিষ্কার হয়। আর যেখানে গন্ডগোল সেখানেই তো ওই করোনার পোল। তাহলে অধিকার নিয়ে যাবো না। তৃতীয় প্রশ্ন খানা সভাতে করতে চাই। বাবা আমার কথা নেবে স্পষ্ট। এই পাশে জিজ্ঞেস করলাম ভাই কোন পাল্লা করতে চাই, কোনটা জানালো সরকার মশাই অন্তরে দেখুন ভাবিয়া পাল্লা করবেন, আমার কথা নেবেন রামায়ণ ভাগবত আপনাদের জানাই কইয়া। তাহলে রামায়ণ ভাগবত এই পাশ থেকে বললেন, এই পাশ থেকে আরেক ভক্ত বললেন ধর্ম বিজ্ঞান সম্পর্কে আমরা একটুখানি জানতে চাই। এবার আমি বাবুদের পক্ষ ধরিয়া সভাতে দাঁড়াইয়া হাত বাড়াইয়া ভাবের যুক্তি দিয়া ধর্মবিজ্ঞান সম্পর্কে প্রশ্ন করতে চাই। বাবা তুমি আমার কথা নেবা, তুমি আমার কথা নিয়ে স্পষ্ট। এই ধর্ম হতে বিজ্ঞান কেমন করে হয়? বিজ্ঞান হতে ধর্ম কেমন করে শ্রেষ্ঠ? ধর্ম শ্রেষ্ঠ না বিজ্ঞান শ্রেষ্ঠ? যেদিকে তাকাই বিজ্ঞানের মাপ ছাড়া নাই নাই নাই। ও ধার্মিক বাবারা চাইয়ে রইছো কোন সময় বিজ্ঞানে ভ্যাকসিন বাইর করবে? কই সাধুরা তো কিছু করতে পারো নাই। আজকে যদি বেশি তেরি বেরি করে ভ্যাকসিন একজনও পাবেন না যারা ওর দলে যাবেন। আমি ভ্যাকসিন দেবো না আজকে, খারাপ কথা বলছি তো, ভ্যাকসিন দেবো না। কোষার দলে যে কটা যাবে ভ্যাকসিন তারা নাহি পাবে। আমার দলে যে কটা যাবে ভাই ভ্যাকসিন দিয়ে তাড়াতাড়ি সুস্থ করতে চাই। কায়দা আছে ওটা পরে করে কই, আগে দেখি কত দূর যায়। এই ভ্যাকসিন দিলাম প্রথমবার, আমরা পরে মানে থাক দ্বিতীয়বারে করবো আপনাদের বলি কাছে। তাহলে কথা নিবা এই ধর্মটা বিজ্ঞান শ্রেষ্ঠ, কথা নেবে স্পষ্ট। আমার কথা নিয়ে বাবা ভালো করে একটা সুন্দর আনসার দিয়ে যেও। প্রশ্ন হয়েছে কয় খান বাবা? 3 খান। 70-3টা প্রশ্ন দেয় না। হ্যাঁ আমি শেষ প্রশ্ন করে আমার মতো যাবো সরে বাবা জীবন কথা নিয়ে সুন্দর করে এর একটা আনসার দিয়ে যেও। তোমার কাছে বলি খুলে, এই যে পঞ্চসতীর নাম তো শুনছেন, সকালবেলা যে কটা সতীর নাম দেখছেন, তারা, মন্দোদরী, কুন্তী, বিশ্রীষণায় শুনতি, অহল্যা, কলিকাব্য, সভাতলা, অহল্যা শুনছেন আপনারা? আমার দ্রৌপদী দেবার ওনার বাগিত বলে দ্রৌপদীর কয়টা স্বামী? কপাল 5টা, একটা নিয়ে বাড়িটা 5টা। শাস্ত্রে লেখা আছে, আমার কথা নয়, পঞ্চলিঙ্গ ভাবে বেশ্যা। একটা যদি 5টা পুরুষকে ব্যবহার করে তাকে বেশ্যা বলা হয়। আমি জানতে চাই ওর পূর্ণ কতটুকু যে ওকে সতী বলা হয়? আজকে জেনে যাবেন। নূতন আজকে আলোচনা হবে কাকা, পাল্লা কিন্তু পুরনো, আলোচনা হবে নূতন। মানুষ কিন্তু নূতন, নূতনের গুণ কীর্তন হবে কবি গান। এখন কথা নেবেন বাবা এই পঞ্চসতী নাম সকালবেলা উঠে নিলি বলে সব পাপ তাপ ছাড়াইয়ে যায়। এই পাপ তাপ ছাড়ায় না জড়ায়, তাই তো বললাম। সতী না দুর্গতি? তোমার আমি বলি সবাতে সম্প্রতি
তুমি আমার কথা নেবে জ্বলছে এখানে ঠাকুরের প্রদীপ যারে কয় সোজা বাংলায় বাতি, আমার কথা নেবা, ভালো করে আনসার দেবা। এই পঞ্চকন্যার পাপ যায় না, যারা ওই নাম নেয় ওদের পাপ হয়। আমার কথা নেবে, এর একটা সুন্দর অ্যান্সার দেয়, মনে করলে ভাবো না। আর তাহলে প্রথমবারে বেশি বলবো না, তবে শোনেন, বলার ইচ্ছা নাই। ও বাবা, আমার কথা নিয়েও প্রশ্ন যেরকম করলাম ভালো করে জবাব দিই বাবা। 100টে গোসাইরে বলবো না, কি বলেন? বেদব্যাস মানুষ, মানুষ নাকি হবে 100টে বলি ঠিকই না থেকে একটু আস্তে আস্তে বলি বেড়ে চাই, রাগ করবেন না। এক লোক কোথায় চাকরি করে জানেন? কইয়ের চাকরি করে। আস্তে আস্তে জায়গা দিয়ে দেন, দাঁড়িয়ে আছে। আজকে হবে, বুঝলেন, একটা কিছু হবে আজকে। আপনারা বসে থাকতে পারলেই হয়। উনি গান করবে, আমি আবার আসবো। এবারে কিন্তু আমি আসার পরে কিন্তু আরো মজা হবে। আপনারা কেউ কিন্তু বাড়িতে যাবেন না, স্যার আসো শুনে যাবেন। আপনাদের কাছে আমার প্রার্থনা, এটা আপনাদের সবার চরণে আমি প্রার্থনা জানাই। যত সময় আপনারা আছেন, আমরা আজকে আসি, অসুবিধা নেই। আপনাদের নিয়ে থুয়ে যাবো, যেহেতু আরেকদিন তো কবি গান গাবো, অসুবিধা নাই। তো আমি বললাম আপনাদের কাছে, ওই লোকটা কুয়েত চাকরি করে, 6 মাস পরে একবার বাড়ি আসে। ওর বাড়ি কি আছে বলি আমি আপনাদের কাছে? একটা চাকর আছে, মানে কাইলিয়া কাজের লোক, ওর নাম আছে রামু, ছিল রামমোহন। ওরে কেউ রামমোহন রামমোহন কয় না, কয় রামু। আচ্ছা, 55 টাকা থাকলে কয় শ্রীযুক্ত শ্রীমান 55 বাবু। আর টাকা না থাকলে হ্যাঁ ভাসু ভাসু ভাসু। বিধানের টাকা থাকলে বিধান বাবু, আর টাকা না থাকলে যা কয় তাই কয়। ওরা রামু, টাকা পয়সা নাই, পরের বাড়ি কাজ করে খায় যারাই, ওরে রামমোহন কয় না, রামু রমু কয়। বাড়িতে ওর কি কি আছে বলি আপনাদের কাছে? ওর বাড়িতে একটা বিলেতি কুকুর আছে, দেখছেন না বিদেশে যারা বউর চাইতে বেশি কুকুরে ভালোবাসে। আচ্ছা, কুকুর আছে বাড়িতে, একটা দাবরের ঘোড়া আছে। যখন উনি বাড়িতে আসে, একটা ভাব তো আলাদা। বিদেশি লোক দেখছেন আপনারা, ওই ঘোড়ায় একটু ঘুরে ফেরে। একটা বৃদ্ধা মা আছে, একটা ছোট ছেলে আছে, বউ আছে, আর একটা গোলাপ ঘাস আম গাছ আছে। ভারতবর্ষে ওদের কট আছে নাকি? আম কিন্তু বেকায় ওর কট আছে আছে, সেন্ট আম খুব ভালো লাগে, গোলাপ ঘাস আম। এখন বাবু 6 মাস পরে বাড়ি আসবে। ও চাকরে কইছে, এই ফোন করে তুই জায়গা মতো আসিস। প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছে। এখন ওই বাবু বলছে, এই রামু, এই চল, এই বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ বাবা, বাড়ির সবাই ঠিক আছে বাবু, কোনো সমস্যা নাই। আমি কি গাড়ি ডাকবো? সমস্যা নাই তো? তাই না, একটু সমস্যা। তাই না, তুই একটু সমস্যা করিস, আমার হাত এটা কই যাওয়ার বাবু হয়েছে, বল একটু সমস্যা কি? বাবু সামান্য সমস্যা, আপনাকে বলবো না, চল বাড়ি গিয়ে রাস্তায় বলবো। হ্যাঁ না বল। হ্যাঁ বাবু, আপনার কুকুরটা এই আমার কুকুরটা মরছে। তাই মরবে না? অত বড় একটা ঘোড়ার মাংস যদি কুকুরে খায়, ও সাথে না মরে পারে? হ্যাঁ আমার ঘোড়াটা মরছে। কয় না মারলে কি জ্যান্ত ঘোড়া খাইছে? ঘোড়া মারলো কেন? কয় মরবে না। ওই গোলাপ ঘাস আম গাছটা কাটার সময় কলাম, আমি চাকর মানুষ, আমার কথা কেউ শোনে? সরাইয়ে দাও, কিনা শুনবে কথা। ওই আম গাছ যখন কাটছে, ওই আম গাছের তলে করেই তো পড়ছে। আমার আম গাছ কাটছে, কাটবে না, না কাটলে আপনার মার্স ডাব তো বড়বে কেমন? আরে পড়াবে কি দিয়ে? আমার মা মরছে, না মরলে কি জ্যান্ত পড়তেছে? মারাও মরছে, তো মরবে না? এত বৃদ্ধা বয়সে একমাত্র নাতির শোক ও কি পাশে? আরে আমার সওয়ালটা মরছে, কয় মরবে না। ল্যাকটোজেন খাওয়াইয়ে কয়দিন বাঁচাবে যদি মার দুধ না পায়? আমার বউটা মরছে, ওই শালি তাকে পথ দেখাইছে। তাতে এভাবে কইস কেন? কয় 100টে কলি আপনার যদি আপনিও মানুষ না থাকে, 100টে কলি আমার কোষে যদি চেষ্টা করে যায়, আস্তে আস্তে বলবো। তবে আমার বাবা ফাজলামো করলে কিন্তু যে খবর আছে। আপনারা আমার সাথে আছেন তো? বাবা বাবা নিতাই গুরু হরিবল মনে আছে ভালো। এবার একখানি পছন্দ গীতিকা প্রবন্ধ গান গিয়ে আমার মতো আমি বিদায় নিয়ে যাবো। আচ্ছা বাবা, আপনাদের কারো বাড়িতে বিল্ডিং আছে, কারো বাড়িতে কাঠের ঘর, কারো বাড়িতে বাঁশের ঘর, তাই তো? যদি আপনার বিল্ডিং এ ঘুম ধরে যায়, কি লাগবে? রাজমিস্ত্রি।
যদি আপনার কাঠের ঘরে ঘুম ধরে কি লাগবে? কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি কিন্তু হবে না। যদি আপনার পাশের ঘরে ঘুম ধরে যায় কি লাগবে বাবা? ঘরামি। ওখানে রাজমিস্ত্রিতে বা কাঠমিস্ত্রিতে কিছু করতে পারে। তাহলে বিল্ডিং এ মরিচা ধরলে পেলাম রাজমিস্ত্রি, কাঠের ঘরে ঘুম ধরলে পেলাম কাঠমিস্ত্রি, বাঁশের ঘরে ঘুম ধরলে পেলাম ঘরামি। আচ্ছা বাবা, সবচাইতে দামি ঘর কোনটা? আমার এই দেহ ঘর। আমার এই দেহ ঘর যদি ঘুম ধরে যায়, একমাত্র গুরু ছাড়া কোনো বান্ধব নাই আমার এই দেহ ঘরটা সারাতে। তাই অভাগা অপূর্ব সরকারের একটা গান আমি লিখেছি অনেক আগে, সেই গানটা আপনাদের শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই আমার দানি ঘরে যে ঘুম ধরছে কার জন্য? আমার জন্য তো। তাই কবি বললেন হ্যাঁ হ্যাঁ, ওই আমার দামি ঘরে ঘুম ধরেছে নিজের কারণে। আর আগে তো বেশ সুখে ছিলাম, আমার ছিল না তো ভয়, এখন দুঃখে কাঁদি আমায় কে দিবে আশ্রয়। আচ্ছা তাই না বাবা, আপনি আমি যখন আমার মায়ের কোলে শুয়েছিলাম, আপনি যখন পড়ে যেতেন, আপনি ব্যথা না পাইলে বাঁচতে, আপনার মা ব্যথা পেত? আপনার মা বলতো বাবা তুই কি ব্যথা পেয়েছিস? আমার মা আমাকে ধরে তুলতো। আমার ক্ষুধা লেগেছে আমি জানি না, কিন্তু আমার মা জানতেন মা যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। আপনি আমি যখন ছোট ছিলাম তখন কি আপনার আমার ভাবনা ছিল? কিন্তু এখন দেখি আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই, কে আমাকে আশ্রয় দেবে? তাই কবি বললেন আর আগে তো বেশ সুখে ছিলাম, আমার ছিল না তো ভয়, এখন দুঃখে কাঁদি আমায় কে দিবে আশ্রয়। আমার গোপন ঘরে কি যেন কয়, গোপন ঘরে কি যেন কয়, থাকবি না ভুবনে। আর যাদের ভাবি আপন আপন, ওই এরা সবাই আমার পর, যে আমার অতি আপন বাঁধলেন না তার ঘর। যাদের ভাবি আপন আপন, এরা সবাই আমার পর, যে আমার অতি আপন বাঁধলেন না তার ঘর। ঘর বাঁধলে মে মায়ার এই বালুর চর, ঘর বাঁধলে মে মায়ার এই বালুর চর, নিজের সাথে হরণে। সেই বাসর ঘরে, সেই বাসর ঘরে কেউ রবে না, আমি রব নাকি একা, ভুলেও এসে কেউ একবার দিবে না দেখা। আচ্ছা বাবা, আপনি আপনার বাবাকে শ্মশানে দিয়ে আসছেন, আপনি আপনার বাবাকে শ্মশানে পোড়ানোর পরে আপনি কি একবারও গিয়েছিলেন যে আমার বাবা কেমন আছে? গিয়েছিলেন না। আপনার মাকে আপনি শ্মশানে দেওয়ার পরে একবারও জাননি যে আমার মা কেমন আছে? তদ্রূপ আমার সন্তানও আমাকে বিদায় দিয়ে একবারও আসবে না আমার বাবা কেমন আছে। একা একা কাঁদতে হবে, বাসর ঘরে কেউ সাথী হবে না।
তাই কবি বললেন আর সেই বাসর ঘরে বাসর ঘরে কেউ রবি না ভুলেও এসে কেউ একবার দিয়ে না দেখা আচ্ছা বাবা, এটি আমার একার কথা, সবার কথা। তাই কবি বললেন অপূর্ব একার কথা নয়, আমি সকলকে বলি সবার একদিন ঘুম ধরিবে মুখে বলুন গুরু বলি। অপূর্ব একার কথা নয়, আমি সকলকে বলি সবার একদিন ঘুম ধরিবে মুখে বলুন গুরু বলি। এবার সকলে কিছু দিয়ে ফেলি, অর্থ সম্পদ দিয়ে ফেলি ঠাকুর গুরুর চরণে। আরে তারে প্রথম বেশি বাবা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমি প্রথমারে কাব্য আলোচনা। আমি রামায়ণের পক্ষ ধরে তার কাছে একখানি প্রশ্ন করলাম, আমার বাবাজি আসিয়া ধসিয়া হসিয়া দেবে জানি তাহার সমান। আমি প্রথম প্রশ্ন করেছি তারে বাবা, আমার কথা না রামায়ণ হতে ভাগবত বেশি কি দিলে বাবা তাই আমার হেতা। আবার রামায়ণ হতে ভাগবত বেশি ও তুমি বেশি দিলে সবার বলে বলো খুলে বলি আমি তোমার স্থলে জানাবে আজ বলে। আবার রামায়ণ আর ভাগবতের পাল্লা উঠবে রসগোল্লা, তাই এই রসগোল্লা খেয়ে বাড়ি যাবেন বাবা আমি আজি আপনাদের যাহা নাই। আমার পরে প্রশ্ন তারে করে গেলাম গো, রামায়ণের পরে নাই ভাগবতে মহাভারতে যুদ্ধ করেছে সেই কানাই। আবার যুদ্ধ করে কানাই জানি তুমি লিখেছো তাই, তুমি না লিখলে যুদ্ধ করতো না আমার পহরানের কাহানি। তুমি যুদ্ধ করেছো ওই আমার মনি আছে ভাবো, যুদ্ধ কেন তাকে করালে আমি বাবা তাহার অ্যান্সার। আমার কথায় স্পষ্ট ধর্মবিজ্ঞানের কোনটা শ্রেষ্ঠ হয় ভালো করে বলবে, খুলে যাবে তোর তলে তোমার বলবে স্বভাব চায়। আমার রামায়ণের কথা বলেছি ধর্মবিজ্ঞান, এই যে করোনার কি চাপ, করোনার চাপে মানুষ বলছে করোনার ধর্মের বাপ, বুঝছে না? সাধু সঙ্গ নাই, হ্যান্ডসাপ নাই, হাত নিয়ে চলবে পথে। এই করোনা কিন্তু দেখা দিয়েছে সারা পৃথিবীতে। আমরা বিজ্ঞানীরা যদি ভ্যাকসিন বাবা ও কোভিড-19 যদি না বের করি, বের করবে না তোমার ওই যে কৃষ্ণ বংশী ধরে ভালো করে বলবে সবার জীবনে চলে না আমার কথাও শান্তি সহায় আমি পরিচয় দিলাম বাবা আমার জবাব দাও। তবে শেষের প্রশ্ন করে গেছি গো, পন্ত
সে কবিগান আমার